আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইভ্যালির রাসেল নাসরিন রিমান্ডে, গ্রাহক পরিচয় আদালতে কিছু লোকের বিশৃঙ্খলা। জাতিসংঘে যাওয়ার পথে ফিনল্যান্ডে দুদিনের যাত্রা বিরতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নরেন্দ্র মোদীকে ৭১টি লাল গোলাপের শুভেচ্ছা। প্রভাবশালী ছাত্রদের কথায় চলে ব্যক্তিত্ব নষ্ট করছেন কিছু শিক্ষক। পরীক্ষা ও সনদে আটকে থাকবে না শিক্ষা ব্যবস্থা, বলেছেন মন্ত্রীরা। দেশে করোনায় মৃত্যু আরও কমেছে, বেশি শিকার নারীরা। শনাক্ত কমতে থাকায় যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ যাচ্ছে বাংলাদেশের নাম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং এমডি ও সিইও মোহাম্মদ রাসেলকে ৩ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশে তাদের রিমান্ডে পাঠানো হয়। গ্রাহক পরিচয় আদালতে তাদের পক্ষে কিছু লোক স্লোগান দিয়ে বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করলে দ্রুত তাদের নিবৃত্ত করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর প্রতারণা মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে শুক্রবার দুপুরে র্যাবের সদর দপ্তর থেকে আনা হয় গুলশান থানায়। সেখান থেকে দুপুরেই তাদের আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম। সে টাকা নিয়ে আত্মসাৎ করেছে, প্রতারণামূলকভাবে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এক্ষেত্রে সিভিলে চলবে না, এই জন্য এটা পেনাল সেকশনে তার বিরুদ্ধে মামলাটা হবে। কারণ 406, 420 চিট, সে চিট করেছে, প্রতারণা করেছে। এর আগে রিমান্ডের বিরোধিতার পাশাপাশি রাসেল ও নাসরিনের পক্ষে জামিন চান তাদের আইনজীবী। তারা কোনো প্রতারণা করেনি এমন দাবিও তার। সিইও বলেন, চেয়ারম্যান বলেন, তারা যদি জেলখানা থেকে বের হতে না পারেন তাহলে এই লায়াবিলিটিগুলো ওনারা অ্যাডজাস্ট করবে কীভাবে? কারণ তাদেরকে তো হিসাব করে বের করতে হবে যে কারা কারা এই পণ্যের দাম পাবেন, কারা কারা পণ্য সরবরাহ করা হয়নি। এ কারণে ওনাদের বাইরে থাকা দরকার। শুনানির সময় ইভ্যালির ২ শীর্ষ কর্মকর্তার পক্ষে স্লোগানও দেয় কিছু লোক। পরে তাদের উপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গ্রাহকদের কাছে ১,০০০ কোটি টাকার দেনার বিপরীতে ইভ্যালির ব্যাংকে আছে মাত্র ৩০ লাখ টাকা। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব। অর্থ আত্মসাতের পর নিজেকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের। সাম্প্রতিক সময়ে আলোচিত ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে মোহাম্মদপুর নিজ ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার গ্রেফতার করে র্যাব। তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। রাসেলকে জিজ্ঞাসাবাদ শেষে একদিন পর শুক্রবার সকালে উত্তরায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। জানান, ইভ্যালির ৪০৩ কোটি টাকা গ্রাহক দেনার কথা শোনা গেলেও আসলে তাদের দায় দেনার পরিমাণ অনেক বেশি। যে ফেব্রুয়ারি পর্যন্ত তার লাইবিলিটিস ছিল ৪০৩ কোটি টাকা বিভিন্ন তথ্য অনুযায়ী। অথচ গতকালকে উনি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে উনি আমাদেরকে বলেছেন যে প্রায় ১,০০০ কোটি টাকার দায় বা লাইবিলিটিস তার রয়েছে। সো আমরা যেটা মনে করি, আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি দেশের আপামর জনগণ, অধিকাংশ মানুষই মনে করে বা বিভিন্ন সংস্থা যারা তদন্ত করে যাচ্ছে তারা মনে করে এটা যত লিঙ্গারিং হতো তত মানুষের কষ্ট বাড়ত, মানুষের দায়বদ্ধতা বাড়ত এবং এটা হয়তো আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে সাধারণ মানুষ মনে করে। ক্যাশব্যাক, সাইক্লোন সহ লোভনীয় অফারগুলো ছিল গ্রাহকদের প্রতারণার অন্যতম কৌশল। রাসেল এমন তথ্য দিয়েছেন বলে দাবি র্যাবের। গ্রেফতারকৃত জানায় ব্যবসায়িক অপকৌশল ছিল নতুন গ্রাহকের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের আংশিক অর্থ ফেরত অথবা পণ্য ফেরত দিতেন, যার তার এই দায় ট্রান্সফারের দূরসন্ধিমূলক অপকৌশল চালিয়ে তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে যত গ্রাহক তৈরি হয় লাইবিলিটিস তত বৃদ্ধি পেতে থাকে। গ্রেফতারকৃত রাসেল জেনে শুনে এই নেতিবাচক স্ট্র্যাটেজি গ্রহণ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানান। বর্তমান সময়ে চাপে পড়ে রাসেল ইভ্যালি বিক্রির জন্য বিদেশি প্রতিষ্ঠানও খুঁজছিলেন বলে জানান র্যাব। কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। একইভাবে তার শেয়ার মার্কেটে তার একটি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ছিল।
3 বছর পূর্ণ হলেই তিনি শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হতেন বলে আমাদেরকে জানান। এছাড়া বিভিন্ন সময়ে তিনি দায় মেটানোর অজুহাতে সময় নিয়েছেন, এটা তার একটি অপকৌশল মাত্র। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন। শেয়ার হোল্ডার বা কোনো পার্টনার না থাকলেও ই-ভ্যালি পরিবারতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে রাসেল ও তার স্ত্রী সব সিদ্ধান্ত নিতে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মিথ্যা প্রলোভনে গ্রাহকের টাকা আত্মসাৎ, সময় মতো পণ্য না দেয়া, ব্যবসায়িক সমস্ত আইনকে উপেক্ষা করা, এরকম অনেক নিয়ম অমান্য করেছেন ই-ভ্যালির মালিক মোহাম্মদ রাসেল, যেগুলোকে সরাসরি প্রতারণা বলছেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা বলেন, প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত পেয়েছেন এমন নজির বাংলাদেশে নেই। ই-ভ্যালির কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানেরও দুর্বলতা রয়েছে বলে মনে করছেন তারা। 2016 সালে অনলাইনে ডায়াপার বিক্রি দিয়ে শুরু করা ই-ভ্যালির বর্তমান ক্রেতা 17 লাখ আর বিক্রেতা 20,000। চমকপ্রদ বিজ্ঞাপন আর ধামাকা বা সাইক্লোন অফারের মতো লোভ দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছিল অনলাইন প্রতিষ্ঠানটি। ব্যবসায়িক দুনিয়ার সমস্ত নিয়ম ও চর্চাকে অগ্রাহ্য করে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে মানুষের কাছ থেকে, যেটাকে সরাসরি প্রতারণা বলছেন আইনজীবীরা। বাইকের দাম হচ্ছে 5 লাখ টাকা, তারা অফার দিচ্ছে 2.5 লক্ষ টাকা। তো ওটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু সেই জিনিসটাকে হাইপে ওঠানোর জন্য ওই ধামাকা সাইক্লোন অফার দিয়ে লোকজনকে অ্যাট্রাক্ট করেছে যে তোমরা আমার এখানে বিনিয়োগ করো। এবং সে এখানে 3 টাইপের ফ্রড করেছে। একটা হচ্ছে এটাকে মানুষের মনে বিশ্বাস জন্মানোর জন্য হেভি মিডিয়া প্রচার, হেভি জনগণের মধ্যে প্রচার দেওয়া। আরেকটা হচ্ছে তার একটা ভেস্টেড গ্রুপ কিন্তু তৈরি করেছে। ই-ভ্যালি যে ফ্রড করেছে এটা অ্যাপারেন্টলি বুঝাইতে যাচ্ছে হাজার হাজার লোক তাদের টাকা আগাম টাকা দিয়েছে পণ্য সরবরাহের জন্য, কিন্তু সেই টাকাটা তারা এখনো পায় নাই, তা পণ্যটাও পায়নি। পণ্য যদি না পান তাহলে তো সে টাকা ফেরত দেবে, টাকাও তো দিচ্ছে না। ক্রেতা ও বিক্রেতা এই দুই পক্ষের কাছেই ই-ভ্যালির দেনা 544 কোটি টাকা। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এই টাকা গ্রাহকরা ফেরত পাবে কিনা। ইতিহাস অবশ্য গ্রাহকদের ভাগ্যের বিপরীতে। 2,500 কোটি টাকা প্রতারণা করেছিল যুবক। তাদের সম্পদ ছিল মোট দেনার কয়েক গুণ। আজ পর্যন্ত গ্রাহকরা 1 টাকাও ফেরত পাননি। ইউনিপে 2 6,000 কোটি টাকা প্রতারণা করেছিল 6 লাখ গ্রাহককে, 1 টাকাও ফেরত পাননি গ্রাহকরা। ডেস্টিনি গ্রুপ 2,500 কোটি টাকা সংগ্রহ করেছিল। গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার শর্তে ডেস্টিনির মালিক রফিকুল আমিনকে আদালত জামিনও দিয়েছিল। রফিকুল আমিন জেল থেকেই বের হননি, টাকাও ফেরত দেননি গ্রাহকদের। এই 2 অভিজ্ঞ আইনজীবীর আশঙ্কা, ই-ভ্যালিও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না। ওরা এমনভাবে ফ্রডটা করেছে যে আমার মনে হয় না মন্ত্রণালয় প্রথম থেকে তাদের এই ফ্রডটাকে বুঝতে পেরেছে। তো এটা হলো গভর্নমেন্টের দুর্বলতার জায়গাটা। সরকারি যেটা বড় ভুল, একটা লাইসেন্স ছাড়া একটা নীতিমালার আওতায় তাদেরকে পারমিশন দেওয়া। নীতিমালা এর কোনো গাইডিং ফোর্স নাই, এর কোনো লিগাল ফোর্স নাই। টাকা একবার পকেট থেকে চলে গেলে আমাদের দেশের যেই সোশিও ইকোনমিক কন্ডিশন বা যে ক্যারেক্টার নর্মালি এই ব্যবসাগুলো যারা করে তারা কখনো টাকা ফেরত দেয় না। আইনজীবীরা বলছেন, সারা বিশ্বেই ই-কমার্স খুব জনপ্রিয় একটি ব্যবসায়িক মাধ্যম। বাংলাদেশেও এই প্ল্যাটফর্মের সম্ভাবনা রয়েছে। শুধুই হুজুগে না পড়ে গ্রাহকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এই 2 অর্থ বিষয়ক আইনজীবী। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 2 দিনের যাত্রা বিরতিতে ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় 3:45 হেলসিঙ্কির ভান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট। এর আগে সকাল 9:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনার কারণে 2020 সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরের 1.5 বছর পরে এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে 19 থেকে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থান করবেন। নিউ ইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা হেলসিঙ্কিতে 2 দিনের যাত্রা বিরতি করবেন। 24 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। 20 সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন তিনি।
দ্বিপক্ষীয় বৈঠক হবে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে। 25 থেকে 30 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র সফর শেষে 1 অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 71টি লাল গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন উপলক্ষে 71টি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে শেখ হাসিনার পক্ষ থেকে জন্মদিনের এই শুভেচ্ছা পাঠানো হয়। 1950 সালে 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মোদী। এক শ্রেণীর শিক্ষক প্রভাবশালী ছাত্রদের কথায় চলাফেরা করেন। এমন ব্যক্তিত্বহীনতা শিক্ষকদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষক নিয়োগের তদবির, বিশ্ববিদ্যালয়ের হলে গণরুম সংস্কৃতির মতো বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, পরীক্ষা আর সনদের মাঝেই পুরো শিক্ষা প্রক্রিয়া আটকে ছিল। এ অবস্থার পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা কমে আসায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো সেপ্টেম্বরের শেষ নাগাদ খুলে দেওয়া হবে। হলগুলোতে পলিটিক্যাল গণরুম কালচার লিখিতভাবে আজীবনের জন্য বন্ধ করতে হবে। প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এর গৌরবরবীয় আজ অস্তাচল। আজকে বিশ্বে 100টার মধ্যে তো আমাদের খুঁজে পাওয়াই যাবে না, 500টির মধ্যে বা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়কেও আমরা খুঁজে পাই না। শিক্ষকদের আচরণ ও শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। এটা অবাক লাগে, প্রভাবশালী ছাত্র নেতাদের কথা উঠে না বসে। এই ব্যক্তিত্বহীনতা আমাদের শিক্ষকতার মর্যাদাকে ভীষণভাবে ক্ষুণ্ণ করে। আজকে দেখা যায় যে একটা শিক্ষক নিয়োগের ব্যাপারে আজকে কোথাও কোথাও খুবই বাজে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষকদের মানোন্নয়নে তাদের প্রশিক্ষণে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। অন্য কোনো পেশায় অনেকেই যেতে পারেননি, শিক্ষকতা কোনোদিন তারা চাননি, কিন্তু তারা শিক্ষকতা এসেছেন। সেইখানে আমরা চাই যে যিনি শিক্ষকতা পেশায় আসবেন তিনি তার জীবনের লক্ষ্যই হবে শিক্ষকতা পেশা, এবং সেই লক্ষ্য নির্ধারণ করেই তিনি আসবেন। পরীক্ষা সনদের মাঝে আটকে থাকা শিক্ষা প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। মাধ্যমিকের নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 20 সেপ্টেম্বর থেকে অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে 2 দিন। এছাড়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ক্লাস হবে সপ্তাহে 1 দিন। করোনা সংক্রমণ কমে আসা 18 মাসের দীর্ঘ বিরতির পর গত 12 সেপ্টেম্বর থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। নতুন রুটিনে ষষ্ঠ শ্রেণীর ক্লাস হবে মঙ্গলবার, সপ্তম শ্রেণীর সোমবার, অষ্টম শ্রেণীর রবি ও বৃহস্পতি এবং নবম শ্রেণীর শনি ও বুধবার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, চন্দ্রিমায় জিয়াউর রহমানের লাশ থাকার কোনো প্রমাণ নেই। এ নিয়ে বিএনপির দাবি জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে মন্ত্রী কথা বলেন। লাশ ছিল এমন কোনো তথ্য প্রমাণ ছবি কোথাও নাই। কারো লাশ না থাকা সত্ত্বেও সেখানে অন্য কারো লাশ দিয়ে আরেকজনের লাশ আরেকজনের কবর বলে বলা, সেটা যেমন মানুষের সাথে প্রতারণা, একই সাথে এটি ইসলামের নিয়ম নীতি বিরুদ্ধ। এই দুটি কাজেই বিএনপি করছে। তো যেখানে তার লাশই নাই, সুতরাং সেখানে সেই কবর রাখার যৌক্তিকতাটা কি, সেটি জনগণ প্রশ্ন তুলেছে। করোনায় নারী মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। শুক্রবার নারী মৃত্যু পুরুষের দ্বিগুণে পৌঁছায়। টানা 17 মাস করোনায় পুরুষের মৃত্যুর হার বেশি থাকলেও গত মাসে প্রথম পুরুষ মৃত্যুকে ছাড়িয়ে যায় নারী মৃত্যু। টিকা গ্রহণে পিছিয়ে থাকার কারণে নারী মৃত্যু বাড়ছে বলে মনে করা হচ্ছে। হরমোনাল কারণে নারীরা এতদিন সুরক্ষা পেলেও টিকা নেওয়ার ক্ষেত্রে পুরুষরা এগিয়ে থাকায় নারী মৃত্যু বাড়ছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় প্রায় 30,000 নমুনা পরীক্ষা করে 1907 জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার গতকালের 5.98 থেকে বেড়ে দাঁড়িয়েছে 6.41-এ। তবে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন, এর মধ্যে 13 জন পুরুষ, 25
30 জন নারী। বৃহস্পতিবার 51 জনের মারা যাওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সুস্থতার হার প্রায় একই রকম রয়েছে 97.2 এবং মৃত্যুর হার 1.76। মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যথারীতি ঢাকা বিভাগে 17 জন। বরিশাল এবং রাজশাহী বিভাগে গত 24 ঘন্টায় কেউ মারা যায়নি। বাস চাপায় বরিশালের দপদপিয়ায় মোটরসাইকেল আরোহী 3 স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাতে শহীদ আব্দুর রব সাইনিয়াবাদ সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল বাকেরগঞ্জ পৌর শহরের সিয়াম, চয়ন দাস ও রাব্বি। তারা বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। নিহতের অন্য বন্ধুরা জানায় 6টি মোটরসাইকেলে তারা 18 জন বরিশালে ঘুরতে গিয়েছিল। ব্রিজে ওঠার সময় পেছন থেকে একটি বাস চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটিকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকার নিচে পড়ে নিহত হয় তারা। বিদ্যুৎস্পৃষ্ট নোয়াখালীর সোনাইমুড়িতে 4 জন, সাতক্ষীরার আশাশুনিতে 2 জন এবং সিরাজগঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা হলেন আব্দুর রহিম, ইউসুফ, মোহাম্মদ সুমন ও মোহাম্মদ জুয়েল। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন আর রশিদ জানান, ধানের জমিতে থাকা পল্লী বিদ্যুতের পিলারে বিদ্যুতায়িত হয় আব্দুর রহিম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও 3 জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শুক্রবার ভোরে সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান রশিদ মোল্লা ও ইদ্রিস পার। পুলিশ জানায়, ধান খেতে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। এছাড়া বিদ্যুৎস্পৃষ্টে সিরাজগঞ্জের কাজীপুরে মারা গেছে এক শিশু। জঙ্গি সন্দেহে দিনাজপুরের 2 জায়গা থেকে 45 জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা আটক করা হয়েছে জামায়াতের 10 নারী কর্মীকে। দিনাজপুর সদরে কয়েকটি মসজিদে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। তাবলিগের কিছু লোক সদর ও বিরল উপজেলায় নাশকতার পরিকল্পনা করছে, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুরে যায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। সদর উপজেলার মহারাজা মোড়ের বাইতুল ফালাহ মসজিদে অভিযান চালিয়ে 12 জনকে আটক করা হয়। একই সময়ে বিরল বাজার মসজিদে অভিযান চালিয়ে আটক করা হয় আরও 17 জনকে। আরও 2টি মসজিদ থেকে প্রায় 15 জনকে আটক করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় জামাতের 10 নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার আলিপুর থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে একজনের বাড়ি খুলনায়, বাকি 9 জনের বাড়ি সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়। মেক্সিকোর স্বাধীনতার 200 বছর উদযাপন উপলক্ষে প্যারেডে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সোলাইমানের নেতৃত্বে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস একটি প্যারেড কন্টিনজেন্ট স্থানীয় সময় সকালে মেক্সিকো সিটিতে প্যারেডে অংশ নেয়। এই সময় তারা প্রধান অতিথি মেক্সিকোর রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করে। গেল 10 সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতার 200 বছর পূর্তির বিশেষ কুচকাওয়াজে অংশ নিতে দেশটিতে যায় সশস্ত্র বাহিনীর 39 সদস্যের বিশেষ এক সামরিক কন্টিনজেন্ট। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বাজারগুলোতে বেড়েছে মুরগি, ডিম ও সবজির দাম। প্রকারভেদে মুরগির মাংস কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। মুরগির মাংস গত সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে যে দামে বিক্রি হয়েছিল এই সপ্তাহে এসে অনেকটা বেড়েছে। ব্রয়লার কেজিতে বেড়েছে 20 টাকা আর সোনালী মুরগির দাম বেড়েছে 30 টাকার মতো। বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা নানা কথা বলছেন। ব্রয়লার মুরগি বিক্রি করতেছে আজকে আমরা একটা 150 টাকা করে, গত সপ্তাহে ছিল 130-35। আর পাকিস্তানি কক যেটা আর কি গত সপ্তাহে ছিল আপনার 100-250 থেকে 260, এখন বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা কেজি। কারণ হলো আপনার ওই যে খাদ্যর দাম বাড়ছে, মুরগির দাম পায় না খামারিরা, যার কারণে মাল কম উঠাচ্ছে সেটে। এই জাস্ট একটা প্রোডাকশন ক্রাইসিসের কারণে এই কারণে দাম বাড়ে গেছে। এদিকে মুরগির পাশাপাশি ডিমের বাজারও চড়া। ব্যবসায়ীরা বলছে দাম বাড়তির ব্যাপারটি ঘটছে গত 5 থেকে 6 দিন ধরে। প্রকার বেঁধে ডিমের সপ্রতি বেড়েছে 60 থেকে 100 টাকা। ডিমের দাম একটু বাড়তি, এখন প্রতি শতে আপনার প্রায় 100-র মতোই বাড়ছে পুরোপুরি। যে জায়গাতে আপনার সবেছি আপনার 700-750, ওই জায়গাতে এখন 920 টাকা বেচতে হয়। ডিমের বাজার বলতে এখন যে পরিস্থিতি ধরেন না, কাস্টমারের কথা বলতে কষ্ট হয়ে যায়। কারণ যে বাড়তি কালকে ছিল একরকম, এখন আজকে আবার 50 টাকা বাড়ছে শতে, কথা বুঝছেন। আর বাড়ার কারণ হয়েছে আপনার পান কোম্পানি আমাদের এটা 10 টাকা মানে শতে বাড়তি দিয়ে নিয়ে যায়, কথা বুঝছেন। এই কারণে মানে মাল মার্কেটে শহরের কারণে দাম বাড়তি সাদা লাল। সবজির বাজারের ঊর্ধ্বগতির খবর গত সপ্তাহেও ছিল। এই সপ্তাহে আরও বেড়েছে কিছু সবজির দাম। নতুন আসা সবজির পাশাপাশি পুরনো কিছু সবজির দামও বেড়েছে। কিছু জিনিসের দাম বেশি, মানে গাজরটা মনে কম আমদামি, গাজরের দাম বেশি, টমেটোর দামও বেশি। সিম একটু নতুন সবজি হিসাবে দাম 120 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি,
গাজর আনসিজনে আনসিজনের গাজর চায়না থেকে আসে, ওগুলো 120 টাকা কেজি, 100 টাকা কেজি। অন্যান্য সবজি দাম ঠিকই আছে। এসবের ভিড়ে ঊর্ধ্ব মূল্যে থাকা সয়াবিন আগের সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। ভারতীয় চাল বাজারে আসায় চালের বাজার আপাতত স্বাভাবিক আছে বলছেন ব্যবসায়ীরা। নতুন করে আর বাড়েনি চিনি, চাল, আটা, ময়দার দাম। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশে অনেক মেগা প্রকল্প চলতে থাকায় দুর্নীতি, লুটপাট বেশি হচ্ছে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে শুক্রবার ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল হিসেবে অংশ নেয় নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। চতুর্থ শিল্প বিপ্লবে কতটা তাল মেলাতে পেরেছে বাংলাদেশ, এ নিয়ে বিতর্কে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল এফডিসি মিলনায়তন। আমরা অনিচ্ছায়িত করতেছি কারিগরি শিক্ষায় মাত্র একটি মাত্র শিক্ষা বোর্ড, যেখানে কারিগরি শিক্ষার মান প্রশ্ন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের অভিযোগ, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন সেবায় সাফল্য দেখালেও ইন্টারনেটের গতিতে অনেক পিছিয়ে দেশ। ইন্টারনেটের অপব্যবহারের জন্য, প্রযুক্তির অপব্যবহারের জন্য আমরা আমাদের এই তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলছি, হারিয়ে ফেলছি। সারাক্ষণ মোবাইল টিপছি, সারাক্ষণ ল্যাপটপ টিপছি, সারাক্ষণ আমি অনলাইনে থাকছি। সেই জায়গায় কিন্তু আমাদের সকলকে সচেতন না হলে এই চতুর্থ শিল্প বিপ্লবের সুফল যে বাংলাদেশ আশা করছে সেই সুফল তারা ঘরে তুলতে পারবে না। আমাদের ইন্টারনেট সুবিধাকে বাড়াতে হবে। আমরা আফগানিস্তান এবং ভেনেজুয়েলাকে শুধুমাত্র পিছনে ফেললে চলবে না। 137টা দেশের মধ্যে 135তম অবস্থান রয়েছে বাংলাদেশের। আমরা সে অবস্থান দিয়ে বাংলাদেশকে শিল্প বিপ্লব দিয়ে এগিয়ে পারবো না। দুর্নীতি একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে বলে মন্তব্য করেন বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদের এই সমাজে প্রচুর দুর্নীতি আছে, এটা নিয়ে আমরা ভয়ঙ্কর চিন্তিত, শঙ্কিত, এবং এটাকে মোকাবেলা করার জন্য আমরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছি। আমাদের দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছি। বাস্তব বিষয় যেটা হলো, দুর্নীতি হচ্ছে বেশি কারণ আমাদের বাজেট দেখেন আপনারা, বর্তমান বাজেট কত টাকার, কত ক্রয় বিক্রয় হচ্ছে দেশে। যেখানে বেশি কেনাকাটা হবে সেখানে বেশি দুর্নীতি। অবশ্যই এটা আমাদের কিছুটা এটা মেনে নিতে হয়। সুযোগ বাড়লে এরা এটা গ্রহণও করে। নর্দার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে বাকযুদ্ধে জয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে বাল্যবিবাহ বেড়েছে সারা দেশে। সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 47 ছাত্রীর বিয়ের ঘটনা ফাঁসে নড়েচড়ে বসেছে প্রশাসন। একই উপজেলার ঘোনা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিয়ে হয়েছে 34 শিক্ষার্থীর। জেলার বেশিরভাগ স্কুলের চিত্র এমনই। দরিদ্রতা, কুসংস্কার এবং দ্রুত বিয়ে দিয়ে দায় সারার প্রবণতা থেকেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন শিক্ষকরা। সাতক্ষীরায় 1,38,000 শিক্ষার্থী স্কুল, মাদ্রাসা ও কলেজে লেখাপড়া করছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় 72,000। করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাল্যবিয়ের শিকার হয়েছে অনেকে। ঝরে পড়া এসব শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। বিয়ে হয়েছে 50 জনের, বিবাহযোগ্য আছে 14 জন, কিন্তু সবাই বাল্য বিবাহ না। স্কুল কর্তৃপক্ষ চেষ্টা করেছে তাদের বিয়েটা বন্ধ করা যায় কিভাবে, কিন্তু গার্জেনরা অত্যন্ত অসচেতন বিধায় এটা বন্ধ করা সম্ভব হয়নি। বাল্য বিয়ে হয়ে গিয়েছে, যা ইতিপূর্বে বিভিন্নভাবে তারা গোপন রেখেছে। একইভাবে বিয়ে হয়ে গেলে অনেকে স্কুলে আসছে। শিক্ষার্থীরা এই ধরনের মানে বাল্যবিবাহের শিকার না হয় সে ব্যাপারে আমরা পজিটিভলি মাঠে কাজ করছি এবং করব। করোনায় বদলে যাওয়া অর্থনৈতিক অবস্থাকে দুষছেন অভিভাবকরা। বাধ্য হয়ে মেয়েদের বিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তারা। লেখাপড়া তো আছে না, 2-3টে মেয়ে, আমার আয় রোজগার তো নেই, কোনো জায়গায় কাজ কাম চলতি না, তা কি করবো? বিয়ে না দিলে তো উপায় নেই। মহল্লাবাসীর কাছ থেকে 2-5 টাকা করে তুলে সবাই বিয়ের আয়োজনটা করেছিল। কালকে এই পর্যন্ত আমরা রান্না বাড়া করিনি, আমরা খাইনি। আমাকে বাড়িওয়ালা ধরে নিয়ে গেছে। আমরা গরিব মানুষ, জন দিয়ে খাই, স্বামীও জন দেয়, আমিও জন দিই। এখন এক জায়গাতে আইসে শাদি, আমরা গরিব মানুষ, সে শাদিটা ভালো ছিল বলে আমি শাদিটা করেছি। স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, আজকের এইখানে বসে বসে ইন্টারনেট চালিয়ে তারা নেশাগ্রস্তর দিকে ঝুঁকে পড়ছে। করোনার কারণে, আর্থিক সচ্ছলতার কারণে বাল্যবিবাহ দিতে বাধ্য হয়েছে। বাল্য বিয়ে দেয়া অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যখনই বাল্যবিবাহের কোনো সংবাদ পাই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়ে থাকি। সেটা প্রতিরোধ করার জন্য মোবাইল কোড করে
শাস্তির আওতায় এনে আমরা সেটা করে থাকি, যাতে দৃষ্টান্ত হয়, অন্যরাও যেন বাল্য বিয়ের ব্যাপারে উৎসাহিত না হয়। জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিকে সক্রিয় হওয়া এবং প্রশাসনের কঠোর নজরদারি চান সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তোলার অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনার পূর্বধলায়। স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে গ্রামের সচ্ছলদের এই কার্ড দিয়েছে একটি চক্র। অনেকের স্বামীও জানেন না বিষয়টি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। নেত্রকোনার পূর্বধলায় ঘুরে বেড়াচ্ছেন কিছু মৃত ব্যক্তি। না, ভয় পাবেন না, সরকারি সুবিধা পেতে কাগজে কলমে তাদের মৃত দেখানো হয়েছে। স্বামীকে মৃত দেখিয়ে বছরের পর বছর বিধবা ভাতা তুলছেন নারায়ণদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের কিছু নারী। সচ্ছলদের তালিকায় অন্তর্ভুক্ত করায় ঘটনার তদন্ত করার দাবি করেছেন স্থানীয়রা। যারা স্বামী আছে কার্ড দিছে, বিধবা কইয়া কার্ড দিছে, আর যার এই বিধবা মূলত তারা কিছু পায় নাই। মানুষ হায়া খায়া যারা আমরা ইন্দে হাইছে খায়া 6 মাস হয়েছে আমার তে হারাই আমরা কি তা বুঝলাম, এটা তো হ্যাঁ আমরা যাওয়া বুঝাইছে বলে রাজিয়া আছেন মেম্বর নি, এই যে রাজিয়া রাজিয়া এটাই কইছে যে না এটা হারা যা করেন যা করেন যা। আটটা যে কিতা দিছে আমি কইতারছি না, আমি তো শিক্ষিত না, আমি তো জানি না এটা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। প্রভাবশালী অসাধুরা হুমকি দিচ্ছে অভিযোগকারীকে। তদন্ত করে বিচার চাই এবং আমি এটা সেই সঙ্গে এটারও বিচার চাই যে আমার জীবনের রিস্ক এটা। আমি তো অভিযোগ দিচ্ছি, কিন্তু সেই জায়গায় সে আমার অনবরত হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে চাঁদাবাজির মামলা দিবে, হয়রানিমূলক মামলা দিবে। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত ইউপি সদস্য। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। যারা দায়ী, যারা এই সমস্ত অপকর্মে যারা জড়িত আছে, যারা ভাতা পাওয়ার যোগ্য না, তাদেরকে ভাতা আওতা আনিয়ে এনেছি, তাদেরকে অবশ্যই সরকারের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। জেলায় বিধবা ভাতা পান 47,278 জন। এর মধ্যে পূর্বধলায় দেয়া হয় 4,573 জনকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইভ্যালির রাসেল নাসরিন রিমান্ডে, গ্রাহক পরিচয়ে আদালতে কিছু লোকের বিশৃঙ্খলা। জাতিসংঘে যাওয়ার পথে ফিনল্যান্ডে দুদিনের যাত্রাবিরতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নরেন্দ্র মোদীকে 71টি লাল গোলাপের শুভেচ্ছা। প্রভাবশালী ছাত্রদের কথায় চলে ব্যক্তিত্ব নষ্ট করছেন কিছু শিক্ষক। পরীক্ষা ও সনদে আটকে থাকবে না শিক্ষা ব্যবস্থা, বলেছেন মন্ত্রীরা। দেশে করোনায় মৃত্যু আরও কমেছে, বেশি শিকার নারীরা। শনাক্ত কমতে থাকায় যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।